Hi students, welcome back to another English teaching video on my YouTube channel কৌশিক ইংলিশ টিচিং। আজ আমি তোমাদের সলভ করে দেখাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7 ইংলিশ টেক্সট বুকের লাস্ট লেসন অর্থাৎ লেসন 13 রাস্কিন বন্ডের লেখা ঘোস্ট অন দ্য বারান্দা এই গল্পটির সমস্ত অ্যাক্টিভিটি। পাশাপাশি জানিয়ে রাখি শুধু এই লেসন বলে নয়, তোমাদের ক্লাস 7 প্রতিটা লেসনের শেষেই যে অ্যাক্টিভিটি ও এক্সারসাইজ আছে অর্থাৎ প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল, প্রত্যেকটা লেসনের অ্যাক্টিভিটি কিন্তু আমি ইতিমধ্যেই সলভ করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আমার এই চ্যানেলে তোমরা তোমাদের ক্লাস 7 প্রতিটা ইংলিশ টেক্সটও লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ উপরে আই বটনে এবং চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। তো চলো আমরা অ্যাক্টিভিটি 1 থেকে স্টার্ট করব। অ্যাক্টিভিটি 1 কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে আমাদের ইনফরমেশান বা তথ্য নিয়ে নিচে যে টেবিলটা দিয়েছে সেটাকে আমাদের ফিল করতে হবে। দেখো বাঁ দিকে দিয়েছে স্টেটমেন্ট মানে বক্তব্য, আর ডান দিকে দিয়েছে রিজন অর্থাৎ কারণ। দেখো 4টে বক্তব্য লেখা আছে, তার কারণগুলো লিখতে হবে। আমি লিখে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে দিই। প্রথমে এরটা, দ্য অথর ওয়েন্ট টু স্টে অ্যাট অনিলস হাউস। লেখক অনিলের বাড়িতে থাকতে গেছিল। তো এর রিজন কী হবে, দেখো কারণে আমি লিখেছি অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন। অনিলের বাবা শহরের বাইরে গেছিল। বিয়েরটা, স্টেটমেন্টে লেখা আছে অনিলস মাদার টোল্ড দেম ঘোস্ট স্টোরিজ। অনিলের মা তাদের ভূতের গল্প বলেছিল। তো এর রিজন কী হবে, অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোর্ড। দেখো ধরেনে বলে আমি তীরচিহ্ন দিয়ে ওপরে লিখে দিয়েছি উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর। অনিলের মায়ের স্মৃতিতে জমা থাকতো অবিস্মরণীয় বা প্রচুর এই রকম তারা লোকগাথা বা ভূতের গল্প। তো যেহেতু অনিলের মায়ের স্মৃতিতে এসব গল্প থাকতো তাই সে তাদেরকে ভূতের গল্প শুনিয়েছিল। সিয়েরটা, দ্য বয় ইন দ্য ক্লাসরুম কুড স্ট্রেচ হিজ হ্যান্ডস 4 ইয়ার্স। সেই শ্রেণীকক্ষের ছেলেটা তার হাতটাকে প্রায় 4 গজ দূর পর্যন্ত বাড়াতে পেরেছিল। তো এর রিজন বা কারণ কি, দেখো লিখে দিয়েছি হি ওয়াজ এ জিন। সে ছিল একটা জিন, সেই কারণেই সে তার হাতটাকে 4 গজ প্রসারিত করেছিল বা বাড়িয়েছিল। অ্যাক্টিভিটি 1 লাস্ট ডিয়েটটা, অনিল উইশ টু বি এ জিন। অনিল একটা জিন হতে চেয়েছিল। তো এর রিজন বা কারণ কি না, হি উড গেট অ্যাডভান্টেজ ইন ভলিবল ম্যাচেস। সে ভলিবল ম্যাচেতে সুবিধা পাবে। যেহেতু ভলি খেলায় কি হবে, যদি সে জিন হয় সে হচ্ছে কি উঠে স্ম্যাশ করতে পারবে, জোরে উঁচুতে লাফাতে পারবে, তার মধ্যে ক্ষমতা বেড়ে যাবে। তো এই ভলিবল ম্যাচে সুবিধা পাওয়ার জন্যই সে জিন হতে চেয়েছিল। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 1 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 2। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। তো চলো আমরা এক এক করে প্রশ্নগুলো পড়ি এবং তার উত্তরগুলো লিখে নিই। প্রথমে এরটা, হোয়াট অ্যাট্রাক্টস এ জিন। একটা জিনকে কোন জিনিসটা আকর্ষণ করে, ঠিক আছে, হোয়াট অ্যাট্রাক্টস এ জিন। তো আমরা এইভাবে অ্যান্সারটা লিখতে পারি, হোয়াটের জায়গায় আমরা লিখে দিতে পারি সেই জিনিসটা কি, দেখো লিখেছি লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস। লম্বা চুল এবং সুন্দর কালো চোখ বলে যেমন প্রশ্নটা ছিল লিখবো অ্যাট্রাক্ট এ জিন। অ্যাট্রাক্টস হবে না, দেখো প্রশ্নতে অ্যাট্রাক্টস ছিল, এখানে যেহেতু দুটো জিনিস লেখা হয়েছে লম্বা চুল এবং সুন্দর কালো চোখ, তাই অ্যাট্রাক্ট এ জিন, এই দুটো জিনিস জিনকে আকর্ষণ করে। উত্তরটা তোমরা এভাবেও লিখতে পারো, আমি ঘুরিয়ে দিয়েছি। দেখো যদি কেউ প্যাসিভ ভয়েসে লিখতে চাও, যারা তোমরা ভয়েস চেঞ্জ জানো, আমরা জিন্স দিয়ে শুরু করতে পারি। তো উত্তরটা হবে জিন্স আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস। জিনেরা আকর্ষিত হয় লম্বা চুল এবং সুন্দর কালো চোখের দ্বারা। একই কথা, খালি উপরেরটা অ্যাক্টিভ ভয়েসে লেখা আর নিচেরটা প্যাসিভ ভয়েসে। তোমরা যে কোনো তোমাদের যেটা ইচ্ছা হবে সেটা লিখতে পারো। এরপরে বিয়েরটা চলে এসো, লিস্ট দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যান অ্যানয়েড মুঞ্জিয়া। একটা বিরক্ত মুঞ্জিয়ার কাজকর্ম লেখো বা বর্ণনা করো। মুঞ্জিয়া সে যদি বিরক্ত হয় সে কি কি করতে পারে। তো দেখো আমি বিয়েরটা কি লিখেছি, হোয়েন এ মুঞ্জিয়া ইজ অ্যানয়েড, একদম বই থেকেই লিখেছি, যখন মুঞ্জিয়া বিরক্ত হয়, হি রাসেস আউট ফ্রম হিজ ট্রি, সে তার গাছ থেকে দৌড়ে নাবে, অ্যান্ড আপসেট স্টঙ্গাস বুলক কার্টস অ্যান্ড সাইকেলস, এবং ওই যে ঘোড়ায় টানা গাড়ি, গরুতে টানা গাড়ি এবং সাইকেল এগুলোকে উল্টে দেয়, অ্যান্ড ইভেন এ বাস, এমনকি একটা বাসকেও কিন্তু উল্টে দিতে পারে যখন একটা মুঞ্জিয়া বিরক্ত হয়। এরপরে সিয়েরটায় চলে এসো, হোয়াই মাস্ট ওয়ান বি কেয়ারফুল, একজনকে কেন সতর্ক থাকতে হবে, হোয়াইল ইয়নিং আন্ডার এ পিপুল ট্রি অ্যাট নাইট, রাত্রিবেলা অসত্য গাছের নিচে হাই তোলার সময়। তো দেখো এই যে প্রশ্নটা কি লিখবো, হোয়াই মাস্ট ওয়ান, হোয়াইটা তো বাদ দেবো, মাস্টটাকে ওয়ানের পরে নিয়ে চলে যাব।
যাব। তো যেমন প্রশ্নটা আছে দেখে দেখে লিখে নেবো। ওয়ান মাস্ট বি কেয়ারফুল হোয়াইল ইয়ার্নিং আন্ডার এ পিপুল ট্রি অ্যাট নাইট। রাত্রিবেলা অসত্য গাছের তলায় হাই তুললে সতর্ক থাকতে হবে। বিকজ, কারণ মুঞ্জিয়া উইল জাম্প ডাউন দ্য থ্রোট। মুঞ্জিয়া কি করতে পারে না গলা দিয়ে কিন্তু ঝাঁপ দিতে পারে বা লাফ দিতে পারে। এই যে মুঞ্জিয়ার পর উইল লিখেছি, তোমরা ওটা কেন লিখতে পারো যে মুঞ্জিয়া ক্যান জাম্প ডাউন দ্য থ্রোট, গলা দিয়ে মুঞ্জিয়া লাফ দেবে। অ্যান্ড কমপ্লিটলি রুইন্স ওয়ান্স ডাইজেশন, এবং একজনের হজমটাকে পুরোপুরি নষ্ট করে দেবে। ঠিক আছে, ডাইজেশন মানে হচ্ছে হজম। এই কারণে রাত্রিবেলা ওই অসত্য গাছের নিচে কিন্তু সতর্কভাবে হাই তোলা উচিত, বা মুখ চেপে, বা আমরা গল্পতে পড়েছিলাম হাই দিলে হচ্ছে টুস্কি মারতে মুখের সামনে। অ্যাক্টিভিটি 2 এর লাস্টেরটায় চলে এসো, ডিএরটা। হাউ ডিড দ্য বয় ইন দ্য ক্লাস সো দ্যাট হি ওয়াজ এ জিন। কিভাবে সেই ক্লাসের ছেলেটা দেখিয়েছিল সে একটা জিন। হাউ দিয়ে প্রশ্ন করেছে, দেখবে হাউ দিয়ে প্রশ্ন করলে আগে উত্তরটা লিখে নেবে, এটা সুবিধা হয়। তো আমি ডিএরটা দেখো আগে অ্যান্সার লিখে দিয়েছি। হোয়েন দ্য টিচার আস্কস দ্য বয় টু ফেচ এ বুক। যখন শিক্ষক ছেলেটিকে একটি বই আনতে বলেছিল, বিইং সিটেড, বসে থাকা অবস্থাতেই, হি স্ট্রেচড হিজ হ্যান্ড, সে তার হাত বাড়িয়েছিল, অ্যাবাউট 4 ইয়ার্স, প্রায় 4 গজ, বিফোর টাচিং দ্য বুক, সেই বইটাকে স্পর্শ করতে। তো এরপরে কি লিখেছি, দিস ইজ হাউ, বা তোমরা দাসও লিখতে পারো, বলে যেমন প্রশ্নটা আছে লিখে দেবো যে দিস ইজ হাউ, এইভাবেই দ্য বয় ইন দ্য ক্লাস শোড দ্যাট হি ওয়াজ এ জিন, সেই ক্লাসের ছেলেটা দেখিয়েছিল বা প্রমাণ করেছিল যে সে হচ্ছে একটা জিন। খালি শোটাকে শর্ট করে দেবো, কারণ প্রশ্নটা দেখো ডিড অর্থাৎ পাস্ট টেন্সে করেছে। তাহলে আগে অ্যান্সারটা লিখে নিলুম, তারপর দিস ইজ হাউ লিখে পুরো প্রশ্নটা লিখে দেবো, খালি শোটাকে শর্ট করে দেবো। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 2 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 3। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স গিভেন বিলো। নিচে দেখো একটা বক্স দিয়েছে হলুদ কালিতে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস। তো সেখান থেকে আমাদের শব্দ বাছাই করে শূন্যস্থান পূরণ করতে হবে, এবং আমাদের সেই শব্দগুলোর কিন্তু যে ফর্মটা সেটাও যদি দরকার পড়ে চেঞ্জ করতে হতে পারে। প্রথমে এরটা, সিন্স হি ইজ এ জিমন্যাস্ট, যেহেতু সে একজন জিমন্যাস্ট, জিমন্যাস্ট মানে হচ্ছে ব্যায়ামবীর, সে ব্যায়াম কসরত করে। সি হ্যাজ গ্রেট এজিলিটি, তার মধ্যে কি আছে, খুব স্ফূর্তি বা দ্রুততা আছে, তৎপরতা আছে। যারা ব্যায়াম করে দেখবে তাদের শরীর ফ্লেক্সিবল হয় না, সেই কথাটাই বলেছে। তাহলে প্রথমটা হলো এজিলিটি। বিয়েরটা, তুহিন ফেচেস এ বাকেট অফ ওয়াটার, ওপরে দেখো কিন্তু ফেচ আছে, ওই যে বললো না চেঞ্জ করতে হতে পারে, ফেচ তো হবে না, তুহিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ফেচটাকে করে দিয়েছি ফেচেস। ফেচ মানে আনা, তো তুহিন এক বালতি জল এনেছে বা আনে, ফেচেস প্রেজেন্ট টেন্সে করেছি। সিয়েরটা, ইয়োর স্টোরি ইজ ইনক্রেডিবল, তোমার গল্পটা হচ্ছে অবিস্মরণীয় বা অবিশ্বাস্য। ইনক্রেডিবল মানে চমৎকার বা অবিস্মরণীয়। আর লাস্টেরটা, দ্য ইউটেন্সিলস আর কিপড ইনসাইড এ কাভার্ড। ইউটেন্সিলস মানে হচ্ছে বাসনপত্র, আর কাভার্ড মানে হচ্ছে আলমারি। তো বাসনপত্রগুলো কোথায় রাখা আছে, আলমারিতে। তাহলে আরেকবার বলে দিই, প্রথমেরটা হলো এজিলিটি, বিয়েরটা ফেচেস, সিয়েরটা ইনক্রেডিবল, আর লাস্টেরটা হলো কাভার্ড। এখানে অ্যাক্টিভিটি 3 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 4। কমপ্লিট দ্য ফলোয়িং কম্প্যারিজনস বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স গিভেন বিলো। এখানেও নিচে একটা বক্সেই হলুদ কালিতে যে শব্দগুলো দিয়েছে আমাদের সেইগুলোর সাহায্যে কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। আর এগুলো হচ্ছে কম্প্যারিজনস, তুলনা। তোমাদের বলে রাখি এগুলোকে সিমিলি বলা হয়। বাংলায় উদাহরণ দিলে বুঝতে পারবে, আমরা বলি না দুধের মতো সাদা, বরফের মতো ঠান্ডা, তো সেই রকমই এখানে দেয়া আছে, আমি ফিল করে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে দিচ্ছি। এরটা, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, কয়লার মতো কালো, কয়লা খুব কালো হয় তাই বলে কয়লার মতো কালো। বিয়েরটা, অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, সিংহের মতো সাহসী, সিংহকে বলা হয় সিংহ খুব সাহসী। সিয়েরটা, অ্যাজ বিজি অ্যাজ এ বি, মৌমাছির মতো ব্যস্ত, মৌমাছিরা দেখবে কোনো সময় থেমে থাকে না, খুব ব্যস্ত তারা। ডিয়েরটা, অ্যাজ জেন্টেল অ্যাজ এ ল্যাম্ব, একটা ভেড়ার মতো সে হচ্ছে কোমল বা মৃদু নিষ্পাপ। ইয়েরটা, অ্যাজ প্রাউড অ্যাজ এ পিকক, সে হচ্ছে ময়ূরের মতো গর্বিত। ঠিক আছে, ময়ূরকে মনে করা হয় যে তার খুব গর্ব আছে। এফেরটা, অ্যাজ গ্রিন অ্যাজ গ্রাস, আমরা বলি না ঘাসের মতো সবুজ। আচ্ছা, জিয়েরটা, অ্যাজ ফার্ম অ্যাজ এ রক, পাথরের মতো দৃঢ়, পাথর কি হয় খুব শক্ত, তো ফার্ম মানে হচ্ছে দৃঢ়। এইচেরটা, অ্যাজ হেভি অ্যাজ লিড, সীসার মতো ভারী, লিড মানে হচ্ছে সীসা, সীসা খুব ভারী একটা পদার্থ। আয়েরটা, অ্যাজ কোল্ড অ্যাজ আইস, এটা আমি শুরুতেই বললাম বরফের মতো ঠান্ডা। আর লাস্টেরটাও আমরা বলি জেরটা, অ্যাজ হট অ্যাজ ফায়ার, আগুনের মতো গরম। তো এগুলোকে সিমিলি বলা হয়, ওই যে শূন্যস্থানগুলো ছিল সেগুলো দিয়ে আমি এটা ফিল করলাম। তো এখানে অ্যাক্টিভিটি 4 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 5।
রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যাডভার্বস গিভেন ইন ব্র্যাকেটস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস। নিচের বাক্যগুলোর পাশে দেখো একটা করে অ্যাডভার্ব দেওয়া আছে, তো এই অ্যাডভার্বগুলোর সাহায্য নিয়ে আমাদের কিন্তু নতুন করে বাক্যটা লিখতে হবে। তো চলো আমি পরপর পাশে লিখে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে দিই। প্রথমে এরটা, দিস এক্সারসাইজ ইজ ইজি, ব্র্যাকেটে দেওয়া আছে টু, তাহলে কি হবে, দিস এক্সারসাইজ ইজ টু ইজি, এই এক্সারসাইজটা খুবই সোজা। বি এরটা, দ্য ট্রেন ইজ ফাস্ট, ব্র্যাকেটে দেওয়া আছে ফেয়ারলি, তাহলে কি হবে, দ্য ট্রেন ইজ ফেয়ারলি ফাস্ট, ট্রেনটা বেশ দ্রুত যায়। সি এরটা, দ্য বটল ইজ ফুল, ব্র্যাকেটে দেওয়া আছে কোয়াইট, তাহলে হবে দ্য বটল ইজ কোয়াইট ফুল, বোতলটা প্রায় ভর্তি। ডি এরটা, উই ওন দ্য ম্যাচ, ব্র্যাকেটে আছে নিয়ারলি, তাহলে কি হবে, উই নিয়ারলি ওন দ্য ম্যাচ, আমরা প্রায় ম্যাচটা জিতে গেছিলাম। ই এরটা, উই আর লেট, আমাদের দেরি হয়ে গেছে, লেটাস হারি, তাহলে তাড়াতাড়ি করো, ব্র্যাকেটে আছে র্যাদার, র্যাদার মানে হচ্ছে বরং, তাহলে কি লিখেছি, উই আর লেট, লেটাস র্যাদার হারি, আমাদের দেরি হয়ে গেছে তো চলো বরং তাড়াতাড়ি করি। এফ এরটা, সি হ্যাজ কাম ইন, ব্র্যাকেটে আছে জাস্ট, তো কি হবে, সি হ্যাজ জাস্ট কাম ইন, সে সবেমাত্র এসেছে। জি এরটা, হি মেক্স এ মিস্টেক, ব্র্যাকেটে দেওয়া আছে নেভার, তাহলে হবে হি নেভার মেক্স এ মিস্টেক, সে কখনো ভুল করে না। এইচ এরটা, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ব্র্যাকেটে দেওয়া আছে অলওয়েজ, তাহলে কি হয়ে যাবে, আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সবসময় সকালে তাড়াতাড়ি উঠি। আই এরটা, আই অ্যাম সরি, ব্র্যাকেটে দেওয়া আছে ভেরি, তো খুব সোজা বুঝতে পারছো, আই অ্যাম ভেরি সরি, আমি খুব দুঃখিত। আর লাস্টে জেডটা আছে, হি ওয়াজ ইন্টেলিজেন্ট টু সলভ দ্য প্রবলেম, ব্র্যাকেটে দেওয়া আছে এনাফ, আমি কি লিখেছি দেখো, হি ওয়াজ এনাফ ইন্টেলিজেন্ট, ধরেনি বলে নিচের লাইনে করে দিয়েছি, হি ওয়াজ এনাফ ইন্টেলিজেন্ট টু সলভ দ্য প্রবলেম, সে যথেষ্ট বুদ্ধিমান এই সমস্যাটা সমাধান করার জন্য। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 5 শেষ হলো। এখনও পর্যন্ত তোমরা ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। কমেন্টে তোমরা তোমাদের নাম এবং জেলার নাম বা গ্রামের নাম, ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গা থেকে তোমরা আমার ভিডিও দেখছো সেটা কমেন্টে জানিও, তাহলে আমি জানতে পারবো যে আমার স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে বা বন্ধুদের গ্রুপেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এরপর চলে এসো অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এখান থেকে আমাদের গল্পের পার্ট 2 বা ইউনিট 2 শুরু হচ্ছে। প্রথমে এরটা, অনিলস মাদার থট দ্যাট সিইং এ স্নেক, অনিলের মা ভেবেছিল যে সাপ দেখা, কি লিখে দিয়েছি, আর্লি ইন দ্য মর্নিং ওয়াজ লাকি, যদি সেটা খুব সকালবেলা বা ভোরবেলায় হয় তাহলে সেটা কিন্তু সৌভাগ্যের প্রতীক। এটা অনিলের মায়ের ধারণা ছিল, ভোরবেলা সাপ দেখা একটা সৌভাগ্যের প্রতীক। বিয়েরটা, কামাল অ্যান্ড দ্য অথর ডিড নট ওয়ান্ট টু গো টু দেয়ার রুম বিকজ, কমল এবং লেখক তাদের ঘরেতে যেতে চায়নি, কারণ, কি কারণ, দেখো ছোট করে লিখে দিয়েছি, জায়গাটা কম আছে বলে, দে ওয়ার অ্যাফ্রেড অফ ঘোস্টস, কারণ তারা ভূতের ভয় পাচ্ছিল। ওই যে অনিলের মায়ের ভূতের গল্প শুনে তারা ভূতের ভয় পাচ্ছিল, ওই জন্য তাদের রুমে বা ঘরে যেতে চায়নি। সিয়েরটা, হোয়েন অনিলস মাদার স দ্য বয়েজ রাশিং অ্যাবাউট, যখন অনিলের মা দেখেছিল ছেলেগুলো দৌড়ে আসছে, তিনি কি করেছিলেন, সি গেভ অ্যানাদার স্ক্রিম, তিনি আরেকবার চিৎকার করেছিলেন। স্ক্রিম মানে চিৎকার, দেখো ধরেনে বলে আমি তীরচিহ্ন দিয়ে নিচে লিখে দিয়েছি, অ্যান্ড কোল্যাপসড অন এ কট, এবং তিনি খাটিয়ার উপর পড়ে গেছিলেন। অ্যাক্টিভিটি 6-এর লাস্টেরটা, ডিএরটা, কামাল স্যাং সফটলি বিকজ, কামাল বা কমল যাই বলো, সে মৃদুভাবে গান গাইছিল, বিকজ কারণ, কেন, হি ওয়ান্টেড টু রেজ দেয়ার স্পিরিটস, সে তাদের মনের জোর বাড়াতে চেয়েছিল। স্পিরিটস মানে মনের যে জোর, সেটাকে একটু রেজ বাড়াতে চেয়েছিল, ওই ভূতের ভয় পাচ্ছে বলে সে তখন গান গাওয়া শুরু করেছিল। এখানে আমাদের অ্যাক্টিভিটি 6 শেষ হলো। এরপর চলে এসো অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তো চলো এক এক করে প্রশ্নগুলো পড়ি, তারপর উত্তরগুলো লিখে নেবো। প্রথমে এরটা, হোয়াই ডিড অনিল অ্যান্ড মুলিয়া অ্যাপিয়ার পেল অ্যান্ড অ্যাংসাস, কেন অনিল আর মুলিয়াকে বিবর্ণ এবং চিন্তিত দেখিয়েছিল। দেখো ডিড দিয়ে প্রশ্ন করেছে, তো আমরা পাস্ট টেন্সে লিখবো, হোয়াইটা বাদ দিয়ে আগে প্রশ্নটা টুকে নেবো, হোয়াই ডিডটা বাদ দিয়ে। তো দেখো সেরমভাবেই লিখেছি, অনিল অ্যান্ড মুলিয়া অ্যাপিয়ারটা হয়ে গেছে অ্যাপিয়ার, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন আছে পাস্ট টেন্সে করতে হবে বলে প্রশ্নটা দেখে দেখে যেমন আছে লিখে নেবো। অনিল অ্যান্ড মুলিয়া অ্যাপিয়ার্ড পেল অ্যান্ড অ্যাংসাস বিকজ, অনিল এবং মুলিয়া দুজনে হচ্ছে বিবর্ণ এবং চিন্তিত হয়ে গেছিল, কারণ, কি কারণ, দে হ্যাড সাকসিডেড ইন ফ্রাইটেনিং দেমসেলভস, তারা সফল হয়েছিল নিজেদের ভয় দেখাতে, অ্যাজ এ রেজাল্ট অফ অনিলস মাদার্স ঘোস্ট স্টোরিজ, অনিলের মায়ের ভূতের গল্পের দ্বারা। তাহলে অনিলের মায়ের ভূতের গল্প শুনে তারা যে ভয় পেয়েছিল, এই কারণেই অনিল আর মুলিয়া হচ্ছে বিবর্ণ এবং চিন্তিত বা ফ্যাকাশে অবস্থায় ছিল।
অ্যাক্টিভিটি 7-এর বিয়েরটায় চলে এসো। হোয়াট ডিড অনিলস মাদার থিঙ্ক হোয়েন সি স দ্য রুম এমটি? অনিলের মা কী ভেবেছিল যখন সে ঘরটাকে ফাঁকা দেখেছিল? এখানেও ডিড দিয়ে প্রশ্ন আছে। তো দেখো আমি হোয়েন দিয়ে শুরু করেছি, হোয়েনের পরে প্রশ্নতে সি ছিল, ওখানে আমি অনিলস মাদার করে দিয়েছি। তাহলে হোয়েন অনিলস মাদার স দ্য রুম এমটি বলে প্রশ্নটা লিখে নিয়েছি। যখন অনিলের মা দেখেছিল ঘরটা ফাঁকা, তো কি হয়েছিল? সি থট দ্যাট, তিনি ভেবেছিলেন যে, সবটাই পাস্টে লিখছি, দ্য ঘোস্ট হ্যাড ক্যারিড দ্য বয়েজ অ্যাওয়ে অ্যালং উইথ দেয়ার বেডস, যে ভূতেরা ছেলে দুটোকে নিয়ে চলে গেছে তাদের বিছানা সমেত। অনিলের মা এসে দেখবে না যে ছেলেগুলোও নেই, তাদের বিছানাও নেই, তাই অনিলের মা কী ভেবেছিল? দ্য ঘোস্ট হ্যাড ক্যারিড, দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি, ভূতেরা নিয়ে চলে গেছে ছেলেগুলোকে অ্যাওয়ে অ্যালং উইথ দেয়ার বেডস, তাদের বিছানাও নিয়ে, কারণ বিছানাও সেখানে ছিল না। সিএরটায় চলে এসো। হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ কমল সিঙ্গিং অন দ্য অথর? কমল যে গান গাইছিল সেটা অথরের ওপর বা লেখকের ওপর কী প্রভাব ফেলেছিল? তো সি এর উত্তরটা কি লিখেছি? কমল সিঙ্গিং মেড দ্য অ্যাটমসফিয়ার মোর ইরি ফর দ্য অথর। কমলের গান পরিবেশটাকে আরও কী করেছিল? আরও অদ্ভুত বা ভুতুড়ে করে তুলেছিল লেখকের জন্য। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 7-এর লাস্ট ডিএডটা। ডু ইউ থিঙ্ক অনিলস মাদার বিলিভড ইন ঘোস্ট? তুমি কি মনে করো অনিলের মা ভূতে বিশ্বাস করে? তো ডু ইউ থিঙ্কটাকে আমি কি লিখে দিয়েছি দেখো, ইয়েস বলে প্রশ্নটা লিখে দেবে, অনিলস মাদার বিলিভ ইন ঘোস্ট। এখানে তোমরা ইয়েসের পরে আই থিঙ্কও যোগ করতে পারবে। ইয়েস আই থিঙ্ক অনিলস মাদার বিলিভ ইন ঘোস্ট। হ্যাঁ আমি মনে করি বা বিশ্বাস করি যে অনিলের মাও কি করে? ভূতে বিশ্বাস করে। তো তার একটা উদাহরণ দিতে বলেছে, গিভ এ রিজন ফর ইউর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো অনেক যুক্তি দেওয়া যায়, তার মা ভূতের ওই যে গল্প বলে, ভূতে অনেক কিছু বিশ্বাস করে, ইউনিট 1-এ ওরকম অনেক কথাই লেখা ছিল, কিন্তু এখানে যেহেতু পার্ট 2টা থেকে উত্তর, আমি এখান থেকেই লিখেছি। দেখো অনিলস মাদার টুক দ্য পায়জামাস অ্যাজ ঘোস্ট, অনিলের মা ওই যে পায়জামা পরে ছেলেগুলো আসছিল ওটাকেই ভূত ভাববে, অ্যান্ড গেভ এ স্ক্রিম অ্যান্ড কোল্যাপসড অন এ কট, এবং একটা জোরে চিৎকার করে সে কিন্তু খাটিয়ার ওপর পড়ে যাবে। তো যে ভূতে বিশ্বাস না করে সে তো নিশ্চয়ই ওই ছেলেগুলোকে ওরকম পায়জামা পরে ছুটে আসতে দেখে ভয় পাবে না, তো ও ভাববে যে ওগুলো ভূত, এবং সেইটা দেখে চিৎকার করে খাটিয়ার ওপর অজ্ঞান হয়ে পড়ে যাবে। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 7 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 8। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল মডেলস। মডেলসের সাহায্যে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। মডেলস তোমরা কাকে বলে জানো? ক্যান, কুড, শুড, মে, মাইট, উইল, এগুলো। তো আমি ফিল আপ করে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে দিই। প্রথমে এরটা, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি। বিয়েরটা, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি, মানে আমরা খাই কেন? বাঁচার জন্য, আমরা বাঁচার জন্য খাই। সিয়েরটায় চলে এসো। ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, তাহলে এটা হলো মে। ডিয়েরটা, মে ইউ হ্যাভ গুড লাক, যখনই আমরা কাউকে লাক মানে ভাগ্য বলি, উইশ করি, তখন আমরা মে ব্যবহার করি। মে ইউ হ্যাভ গুড লাক মানে হচ্ছে যেন ভাগ্য তোমার সহায় হোক। এরকম বলি না, মে ইউ লিভ লং, যেন তুমি দীর্ঘজীবী হও। মে গড ব্লেস ইউ, ভগবান যেন তোমার মঙ্গল করো। ইয়েরটা, উই উইল বি রিওয়ার্ডেড, আমাদের পুরস্কৃত করা হবে। এখানে উইলের জায়গায় তোমরা শুডও করতে পারো, উই শুড বি রিওয়ার্ডেড, তাহলে মানে হয়ে যাবে আমাদের পুরস্কৃত করা উচিত। এফেরটা, আই উইল নট সারেন্ডার, আমি সারেন্ডার করবো না, মানে আমি হার মানবো না। জিয়েরটা, ইউ মাস্ট বি এবল টু ডু ইট ইন নো টাইম, তোমাকে অবশ্যই এটা কম সময়ের মধ্যে করতে হবে। মাস্ট মানে অবশ্যই, যখন জোর দিয়ে বলা হয়। এইচেরটা, উই শুড হেল্প দ্য পুয়ার, আমাদের গরিবদের সাহায্য করা উচিত। শুড কখন হয়? যখন উচিত অর্থে। দেখো আগেরটা হলো মাস্ট, জোর দিয়ে বলছে, কিন্তু গরিবকে সাহায্য করা আমাদের জোর দিয়ে বলতে পারি না যে তোমাকে অবশ্যই করতে হবে, তোমার ইচ্ছা গেলে করবে, না হলে না করবে, কিন্তু আমাদের করা উচিত, ওই জন্য শুড। আইয়েরটা, আই উইল নেভার টেল লাইজ, আমি কখনো মিথ্যা বলবো না। আর জেরটাতেও উইল হবে, টুমোরো উই উইল হ্যাভ এ হলিডে, আগামীকাল আমরা একটা ছুটির দিন পাবো। তাহলে বুঝতে পারলে এগুলো হচ্ছে মডেলস। তো এই মডেলস দিয়েই আমি অ্যাক্টিভিটি 8টা ফিল আপ করেছি। এখানে অ্যাক্টিভিটি 8 শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 9। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। দেখো প্রত্যেকটা সেন্টেন্সের গায়ে ব্র্যাকেটে করে একটা করে ভার্ব দেওয়া আছে, তো সেই ভার্বগুলোকে কিন্তু আমাদের টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো চলো আমি চেঞ্জ করে ওখানে লিখে দিয়েছি, তোমাদের পড়িয়ে একবার বুঝিয়ে দিই। প্রথমে এরটা, সি র্যান সো ফাস্ট দ্যাট, সে এত জোরে দৌড়েছিল যে আই কুড নট ওভারটেক হার, আমি তাকে টপকাতে পারিনি। দেখো ব্র্যাকেটে ক্যান ছিল, কিন্তু দেখো সেন্টেন্সটা কী দিয়ে শুরু হয়েছে? পাস্ট টেন্সে। সি র্যান, দৌড়েছিল,
তাই ক্যানটা কুড হয়ে গেছে। বি এরটা আই থট আই স ইউ ইয়েস্টারডে। আই থট দেখো দেখতেই পাচ্ছ আমি ভেবেছিলাম, পাস্ট টেন্স, আবার ইয়েস্টারডে আছে পাস্ট টেন্স, তাই ব্যাকেটে সিটা হয়ে গেছে স। আমি ভেবেছিলাম যে গতকাল তোমার সাথে দেখা হয়েছিল। সি এরটা হি হেল্পস হিজ নেবার্স মোর দ্যান হি হেল্পস হিজ ফ্যামিলি। সে তার প্রতিবেশীদের বেশি সাহায্য করে তার পরিবারের থেকে। দেখো এখানে হি হেল্পস দিয়ে শুরু হয়েছে মানে প্রেজেন্ট টেন্স, তাই কোনো চেঞ্জ হয়নি। হেল্পটাকে আমরা হেল্পসই করে দিয়েছি, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই খালি এস যোগ করেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে। ডি এরটায় চলে এসো। হোয়েন আই স হার, আমি যখন তাকে দেখেছিলাম, দেখো এখানেই দেওয়া আছে স মানে পাস্ট টেন্স, তাহলে পাস্টে লিখবো। তো আই স্পোক টু হার, দেখো স্পিকটাকে স্পোক করে দিয়েছি। আমার যখন তার সাথে দেখা হয়েছিল আমি তার সাথে কথা বলেছিলাম। ইয়েরটা দ্য মোর হি লার্ন দ্য মোর হি ওয়ান্টেড টু লার্ন। সে যত শিখেছিল সে তত শিখতে চেয়েছিল। দেখো এখানে দ্য মোর হি লার্ন, ইডি আছে পাস্ট টেন্স, তাই আমরা ওয়ানটাকে করে দিয়েছি ওয়ান্টেড। সে যত শিখেছিল সে ততই শিখতে চেয়েছিল। এফেক্টটা দেয়ার ওয়াজ এ রিউমর দ্যাট, একটা গুজব রটেছিল যে, দেখো ওয়াজ দিয়ে শুরু হচ্ছে পাস্ট টেন্সে করতে হবে, তাই কি করে দিয়েছি দ্যাট হি ডায়েড ইন দ্য অ্যাক্সিডেন্ট, ডাইটাকে করে দিয়েছি ডায়েড। একটা গুজব উঠেছিল যে সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। জি এরটা উই থট দ্যাট, এখানেও দেখো থট পাস্ট টেন্সে শুরু হচ্ছে, আমরা ভেবেছিলাম যে দ্যাট সি উড সাকসিড, তাই ব্যাকেটে উইলটা হয়ে গেছে উড। আমরা ভেবেছিলাম যে সে সফল হবে, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, যেহেতু পাস্ট টেন্সে আছে তাই ওটা উড হয়ে গেছে। এইচ এরটা আই শ্যাল নার্স হার, আমি তার সেবা করব, দ্যাট সি মে রিকভার, তাহলে সে সুস্থ হয়ে যেতে পারে। দেখ এখানে দেখো আই শ্যাল আছে, সিম্পল ফিউচারে আছে, তাই কোনো রকম চেঞ্জ করিনি, মেটা মেই রেখে দিয়েছি। সি মে রিকভার, আমি তার শুশ্রূষা বা সেবা করলে হয়তো সে সেরে উঠবে। আই এরটা আই লেফট দ্য প্লেস, দেখো লেফট পাস্ট টেন্স আছে, আমি সেই জায়গাটা ছেড়ে গেছিলাম অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য নিউজ, যেই না আমি খবরটা শুনেছিলাম, তাই হিয়ারটা কি হয়ে গেছে হার্ড পাস্ট টেন্সে। আমি ওই জায়গা ছেড়ে চলে গেছিলাম সঙ্গে সঙ্গে খবরটা শোনার পরেই, যেহেতু লেফট আছে পাস্ট টেন্স তাই ওটাও হলো হার্ড। লাস্টেরটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ব্যাকেটে বিভার্ব আছে, আর আমরা জানি এটা হচ্ছে একটা চলতি কথা প্রভার্ব, যে সততাই হচ্ছে সেরা মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই লাস্টেরটা হবে ইজ। এখানে আমাদের অ্যাক্টিভিটি 9 শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 10। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। এখানেও ব্র্যাকেটে হচ্ছে দুটো করে অপশান দেওয়া আছে ভার্বের, যেটা সঠিক হবে সেটা আমাদের চুজ করতে হবে। প্রথমে এরটা অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা নয়। তোমরা গ্লিটার্স দেখে যে গ্লিটারে এস আছে বলে ভাববে ওখানে আর হবে না, ওটা হচ্ছে ভার্ব, তাই এখানে ইজি বসবে, যে চকচক করলেই সোনা নয়, এটা হচ্ছে একটা প্রভার্ব। বিয়েরটা দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট ইজ ডেড। তোমাদের মনে হতে পারে কবি এবং ঔপন্যাসিক দুজনের কথা বলেছে, না, এখানে দেখো লিখেছে দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট, মানে যে কবি সেই নভেলিস্ট সেই উপন্যাসিক। যদি দিত দ্য গ্রেট পোয়েট অ্যান্ড দ্য নভেলিস্ট, দুবার দা থাকতো, তাহলে দুটো আলাদা মানুষ, কিন্তু এখানে দ্য গ্রেট পোয়েট অ্যান্ড নভেলিস্ট মানে যে কবি সেই উপন্যাসিক, তাহলে কি হবে শুধু ইজ হবে, যেহেতু একটা ব্যক্তিকেই বুঝিয়েছে। এরপরে সিয়েরটা চলে এসো। ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন এ প্রাইজ। দেখো বয়েজ আছে, তোমাদের দেখে মনে হবে এটা তো ওয়ার হতে পারতো, কিন্তু দেখো ছেলে অনেকগুলো থাকলেও তাদের আলাদা আলাদা করে বলেছে, ইচ অফ দ্য বয়েজ প্রত্যেকটি ছেলে, তাই এখানে সিঙ্গুলার ভার্ব কিন্তু ওয়াজ হবে, প্রত্যেককে প্রাইজ দেওয়া হয়েছিল। ডিয়েরটা সালিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ইজ অনেস্ট। সালিম তার বন্ধুর মতোই সৎ। এই অ্যাজ ওয়েল অ্যাজ যখনই থাকবে আমরা কি করব, তার প্রথমে যে আছে সেটাকে ধরবো। দেখো এখানে সেলিম একজন, তার বন্ধু একজন, দুজন ভেবে তোমরা আর করতে পারো না, এখানে শুধু সেলিমকে বোঝানো হয়েছে, সেলিম তার বন্ধুর মতোই সৎ, মানে সেলিমও সৎ তার বন্ধুও সৎ, তাই এখানে সিঙ্গুলার ভার্ব ইজি বসবে। ইয়েরটা টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। সময় এবং ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না, সেই ব্রেড অ্যান্ড বাটারের মতো, ঠিক আছে, ব্রেড অ্যান্ড বাটার ইজ হয়, কিন্তু এখানে টাইম অ্যান্ড টাইড দুটো আলাদা কথা, সময় এবং স্রোত বা ঢেউ, কিন্তু এই দুটোকে একসাথে ধরা হবে, এই দুটো কারোর জন্য অপেক্ষা করে না, তাই টাইম অ্যান্ড টাইড যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই ভার্বটার সঙ্গে এস যোগ হয়েছে, এটা ওয়েটস ফর নান হবে। এফেক্টটা নাইদার অফ দ্য গার্লস হ্যাজ ব্রট হার বুক। কোনো মেয়েই বই আনেনি, অনেকটা সিটার মতো, ওপরে সি এর দাগেরটা দেখো, এখানে ইচ অফ দ্য বয়েজ ছিল, সিঙ্গুলার ভার্ব হয়েছিল, এখানেও দেখো নাইদার অফ দ্য গার্লস, অনেকগুলো মেয়ে আছে কিন্তু মেয়েগুলোর মধ্যে কেউই বই আনেনি, তাই সিঙ্গুলার ভার্ব এখানে হবে হ্যাজ। জিয়েরটা নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার।
সাহসী ছাড়া কেউই ভাগ্যের সহায় হয় না, মানে যারা সাহসী ভাগ্য তাদের সাথ দেয়। তো এখানে দেখো এই যে ব্রেভ, একজন সাহসী নয়, যে সাহসী হবে ভাগ্য তাকেই সাথ দেবে। তাহলে যেহেতু ব্রেভটা এখানে প্লুরালকে বোঝানো হয়েছে, তাই ডিজার্ভের সাথে কিন্তু এস যোগ হয়নি, শুধু ডিজার্ভ বসেছে। এইচেরটা 3/4 অফ দ্য মিল ওয়াজ ইটেন, একটা খাবারের 4 ভাগের 3 ভাগই খাওয়া হয়ে গেছিলো। এই যে 4 ভাগের 3 ভাগ দেখে তোমাদের মনে হতে পারে ওয়ার হবে, কিন্তু না, দেখো খাবারটা তো পুরো একটা সিঙ্গুলার, সেই খাবারের 4 ভাগের 3 ভাগ খাওয়া হয়েছে, তাই এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজই হবে। আয়েরটা চলে এসো, আইদার ইউ অর হি হ্যাজ ডান ইট, অথবা তুমি না হলে সেই কাজটা করেছে। তাহলে অথবা তুমি না হলে সে, যেহেতু এখানে হি এর ওপর জোর দিচ্ছে, তাই হি এর পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব হ্যাজই বসবে, তোমাদের মধ্যে কেউ করেছে। আর লাস্টেরটা চলে এসো, যে এরটা, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা অনেকটা ওই এটার মতোই হলো, টাইম অ্যান্ড টাইডের মতো। ইয়েরটা, যে ধীর গতিতে চলে এবং একভাবে চলে, সেই কচ্ছপ আর খরগোশের গল্প, উইন্স দ্য রেস, এখানে স্লো অ্যান্ড স্টেডি সাবজেক্টটা সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস যোগ হবে, উইন্স হয়ে যাবে। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 10 শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 11। এখানে একটা বিরাট বড় ছক দিয়েছে, একদম বাঁ দিকের ধারে দিয়েছে পজিটিভ, মাঝখানে দিয়েছে কম্পারেটিভ, আর একদম ডান দিকে দিয়েছে সুপারলেটিভ। তোমরা জানো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের ফর্ম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো কিছু কিছু অংশ ফিল আপ করা আছে, আর বাকিগুলো আমি ফিল আপ করে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে দিচ্ছি, শুনে নাও। তো পজিটিভ আমরা জানি যখন কারোর সম্বন্ধে বলা হয় একজনকে বোঝানো হচ্ছে, কম্পারেটিভ কি তার সাথে আরেকজনকার তুলনা করা হচ্ছে, আর সুপারলেটিভ কি সে সবার থেকে সেরা। তো দেখো প্রথমে আছে গুড, কম্পারেটিভে হয়ে যাবে বেটার, সুপারলেটিভ হয়ে যাবে বেস্ট। পরেরটা চলে এসো, কম্পারেটিভে ছিল ডার্কার, তো পজিটিভে হবে ডার্ক, আর সুপারলেটিভে হবে ডার্কেস্ট। তারপরেরটায় চলে এসো, সুপারলেটিভে লিখে দিয়েছে মাইল্ডেস্ট, তাই পজিটিভে হবে মাইল্ড, কম্পারেটিভে মাইল্ডার। তারপরেরটায় পজিটিভে আছে ওয়াইজ, কম্পারেটিভ হয়ে যাবে ওয়াইজার, আর সুপারলেটিভে ওয়াইজেস্ট। আচ্ছা, তারপরে আছে দেখো কম্পারেটিভে হার্ডার, তাই পজিটিভ হয়ে যাবে হার্ড, সুপারলেটিভ হয়ে যাবে হার্ডেস্ট। পজিটিভে আছে সফট, কম্পারেটিভ সফটার, তারপরে সুপারলেটিভ সফটেস্ট। তারপরেরটাও তেমনভাবে হাই, হায়ার, হাইয়েস্ট। তারপরে দেখো ব্রাইটারটা দেওয়া আছে কম্পারেটিভে, তাহলে পজিটিভ হবে ব্রাইট, সুপারলেটিভ হবে ব্রাইটেস্ট। এরপরে সুপারলেটিভ দেওয়া আছে লিস্ট, তাহলে পজিটিভ হবে লিটিল, কম্পারেটিভ হবে লেস। তারপরেরটা বিউটিফুল, সুন্দর, এতক্ষণ দেখো EREST দিয়ে যোগ হচ্ছিল, কিন্তু বিউটিফুল এটা উচ্চারণ করতে গেলে দেখো 3টে সিলেবাল আছে, বিউটিফুল, এগুলোতে মনে রাখবে মোর আর মোস্ট যোগ হয়, তাই বিউটিফুলটা কি হয়ে গেছে কম্পারেটিভে মোর বিউটিফুল, সুপারলেটিভ হয়ে যাবে মোস্ট বিউটিফুল। তারপরেরটা দেখো সুপারলেটিভে ওয়ার্স দেওয়া আছে, সব থেকে খারাপ, পজিটিভে কি হবে ব্যাড, কম্পারেটিভে হবে ওয়ার্স। এরপরেরটা চলে এসো, দেখো কম্পারেটিভে মোর ইন্টেলিজেন্ট দেওয়া আছে, এটাকে উচ্চারণ করো ইন্টেলিজেন্ট, ওই জন্য এটা কি হবে পজিটিভ হবে ইন্টেলিজেন্ট, কম্পারেটিভ মোর ইন্টেলিজেন্ট, আর সুপারলেটিভ মোস্ট ইন্টেলিজেন্ট। একইভাবে সিরিয়াস, দেখো সিরিয়াস, তাই হবে মোর সিরিয়াস, মোস্ট সিরিয়াস। লাস্টে দেখো তারপরে কি আছে, লাস্টের ওপরেরটা লেজার দেয়া আছে, পজিটিভ হবে লেজ, আর সুপারলেটিভ হবে লিস্ট। আর লাস্টেরটা সুইফট, সুইফটার, সুইফটেস্ট, দ্রুত, আরও দ্রুত, সব থেকে দ্রুত। তো এখানে আমাদের যে 11-এর ছিল অ্যাক্টিভিটি সেটা পুরো কমপ্লিট হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 12। পিক আউট দ্য অ্যাডজেক্টিভস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো থেকে আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভকে বাছাই করতে হবে, অ্যান্ড রাইট দেয়ার ডিগ্রি, এবং তাদের কোন ডিগ্রি সেটা লিখতে হবে। প্রথমে এরটা দেখো, হুইচ ইজ দ্য বেস্ট বুক, কোনটা সেরা বই। তো বেস্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বেস্ট কোন ধরনের অ্যাডজেক্টিভ না সুপারলেটিভ, লিখে দিয়েছি পাশে। বিয়েরটা ডিসেম্বর ইজ কোল্ডার দেন আদার মান্থস, ডিসেম্বর অন্যান্য মাসগুলোর থেকে বেশি ঠান্ডা। তো এখানে অ্যাডজেক্টিভ কোনটা কোল্ডার, ইয়ার যোগ আছে মানে বুঝতে পারছো এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। সিয়েরটা চলে এসো, হি ইজ মাই এল্ডেস্ট ব্রাদার, সে হচ্ছে আমার সব থেকে বড় ভাই, এল্ডেস্ট, ইএসটি যোগ আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং কোন ধরনের অ্যাডজেক্টিভ সুপারলেটিভ। ডিয়েরটা নাথিং মুভস অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট, কোনো কিছু জিনিসই আলোর থেকে দ্রুত যায় না। তো এখানে কোনটা অ্যাডজেক্টিভ ফাস্ট, দ্রুত, তো এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ না পজিটিভ ডিগ্রিতে আছে। আর ইয়েরটা সাকসেস ইজ সুইটার দ্যান ফেলিউর, ব্যর্থতার থেকে সফলতা হচ্ছে বেশি মিষ্টি বা বেশি স্বাদের। সুইটার ইয়ার যোগ আছে, সুইটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা কোন ডিগ্রি
কম্পারেটিভ। তাহলে প্রথমেরটা হলো বেস্ট সুপারলেটিভ, বি এরটা কোল্ডার কম্পারেটিভ, সি এরটা এল্ডের সুপারলেটিভ, ডি এরটা ফাস্ট পজিটিভ, আর ই এরটা হচ্ছে সুইটার কম্পারেটিভ। এরপরে আমরা অ্যাক্টিভিটি 13-এ চলে আসব। এখানে রাইটিং স্কিল আছে, দুটো রাইটিং দিয়েছে। প্রথমে দিয়েছে রাইট এ স্টোরি ইন হুইচ you and your two friends are forced to spend a night in an old desolate building far away from home। একটা গল্প লেখো যেখানে তুমি এবং তোমার বন্ধু বাধ্য হয়েছিলে একটা রাত কাটাতে। কোথায়? একটা অন্ধকার এবং পুরানো নির্জন বাড়িতে, ঘর থেকে অনেকটা দূরে। এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আর অ্যাক্টিভিটি 14-এ আছে রাইট এ প্যারাগ্রাফ অন এ ম্যাজিক শো। ম্যাজিক শো এর ওপরে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। নিচে কিছু পয়েন্ট দেওয়া আছে। তো অ্যাক্টিভিটি 13 আর 14 আমি এখানে লিখিয়ে দিয়েছি, কিন্তু এই ভিডিওটা অলমোস্ট এখনই দেখো 30 মিনিট হয়ে গেছে। আর আমি কোনো রকম এডিট করি না, তোমরা জানো আমি একটানা একভাবে পড়িয়ে যাই, তো আমারও কষ্ট হচ্ছে আর এইভাবে করতে। তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখো, আমি এন্ড স্ক্রিনে এই দুটো রাইটিংয়ের লিঙ্ক কিন্তু দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, আরও ইন্সপায়ার করে এরকম ভিডিও বানানোর জন্য। এবং অবশ্যই ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এটাই ক্লাস 7-এর তোমাদের হচ্ছে একদম লাস্ট লেসনের লাস্ট এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি। তো এর পরেও তোমাদের সাথে আমার দেখা হবে ক্লাস 8-এর সমস্ত ভিডিও নিয়ে। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাস 7-এরও যেমন ভিডিও পেয়েছো, ক্লাস 8-এরও সব ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের ক্লাসের ওই ভিডিও রাইটিংটার সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।